কমন সেন্স নেই আপনার? রাত ৩টা বাজে, এই সময় একটা মেয়ের রুমে চলে এলেন? সারা ফিসফিস করে বলে ওঠে। রাহান দরজা বন্ধ করে এগিয়ে এলো, শক্ত হাতে খাবলে ধরে সারার বাহু। রাগে চোয়াল শক্ত হয়ে আসে, তবে কণ্ঠ শান্ত। গম্ভীর কণ্ঠে বলে, থাবড়ে তোর সেন্স এনে দেবো বেয়াদব। ফাজলামি করিস আমার সাথে? তোর ঢং আমি বের করে দেবো, ওয়েট কর। সারার চোখের কোঠায় জল জমে, লাইটের আলোয় চিকচিক করে সেই জল। রাহানের বুকের ভিতর ধক করে ওঠে। এই মেয়ে এমন কেন? এটুকুতেই কেন এত অভিমান করে? সরি। রাহানের রাগ সারার মায়াবী মুখপানে তাকিয়ে পানির ন্যায় শান্ত হয়ে যায়। তাই তো মোহনীয় কণ্ঠে সরি বলে। কিন্তু সারার অভিমান তীব্র হয় এতে। প্রিয় মানুষটার আশকারায় চোখের কোঠায় জলগুলো গাল বেয়ে গড়িয়ে পড়ে। আপনি সব সময় এমন করেন, কথা নেই আপনার সাথে। সারা নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে অভিমানী স্বরে বলে। রাহান জড়িয়ে ধরে সারাকে। দিন দিন মেয়েটা বড্ড বেশি অবুঝ হচ্ছে। খুব শীঘ্রই কিছু একটা করতে হবে। মায়া দিন দিন বেড়ে চলছে, দূরে রাখা সম্ভব না। তুই কেন এত অবুঝ? ভার্সিটিতে পড়িস, একটু তো আমাকে বুঝতে পারিস। সব সময় আমাকে কিভাবে রাগানো যায় সেই ফোন দিয়ে আটিস। সারা কোনো জবাব দেয় না, চুপ করে রাহানের বুকে মিশে থাকে। ওয়াজিদকে বাইকে বসে থাকতে দেখে রিধি ভূত দেখার মতো করে চমকে উঠল। চোখ বড় বড় করে তাকিয়ে জিজ্ঞেস করলো, আপনি বাইক চালাতে পারেন? কেন, কোনো সন্দেহ আছে? রিধি ভ্রুকুচকে নিল। এই লোক কোনো দিন কোনো প্রশ্নের ঠিকঠাক জবাব দিল না, সব সময় প্রশ্নের পিঠে প্রশ্ন করবে। অদ্ভুত লোক। ফাঁস উঠে এসো। ওয়াজিদ তাগাদা দিয়ে বলে। রিধি হাই তুলে মুখের সামনে হাত রাখে, ঘুম ঘুম চোখে তাকিয়ে বলে উঠল, আমার প্রচুর ঘুম পাচ্ছে। এসব কি রীতি? তুমি তো বলেছিলে ঘুরতে যাবে, তাহলে? আমি কি জানতাম আমার ঘুম পেয়ে যাবে? আচ্ছা যাও, রুমে যাও। রিধি ওয়াজিদের গালে আলতো করে অথর স্পর্শ করে সদর দরজা দিয়ে বাড়ির ভেতর চলে গেল। রিধির একটু খারাপ লাগে, কিন্তু রাত বাজে 3টা, তার উপর সন্ধ্যার পর থেকে কম দখল যায়নি। রিধি ভেতর প্রবেশ করা মাত্র কাজের লোক দরজা বন্ধ করে দিল। ওয়াজিদ তপ্তশ্বাস ফেলে গেটের কাছে গিয়ে সিকিউরিটির হাতে একটা 1000 টাকার নোট গুজে দিতেই সিকিউরিটি মুচকি হেসে হাত সরিয়ে বলে উঠল, লাগবে না স্যার। আপনি কি মনে করেছেন আমরা আপনার কথায় ম্যাডাম এর সাথে আপনাকে এত রাতে দেখা করতে দিয়েছি? না স্যার, আমাদের স্যারের অনুমতি ছিল বলে আপনি দেখা করতে পেরেছেন। গি সাদনান। ওয়াজিদ ভ্রুকুচকে বলে উঠল। সিকিউরিটি হেসে ঘাড় নাড়ে। ওয়াজিদ তাও হাতের নোটটা গুজে দিল সিকিউরিটির হাতে, অতপর বাইকে উঠে স্টার্ট করে চলে গেল। একটু খেয়ে নাও, বমি চলে যাবে। আয়ানের কথা শুনে মাইশা অসহায় চোখে আয়ানের দিকে তাকিয়ে কণ্ঠ অসহায় করে বলল, আমি আর খাবো না, প্লিজ আপনি এটা রেখে দিন। শোনো, এমন করলে হয়? খেতে হবে, প্লিজ একটু। মাইশা মুখ খুলে খাবারটা মুখে নিল, কোনো রকম দুবার নিয়ে আর নিল না। আয়ান অনেকবার জোর করেও দিতে পারে না, বাধ্য হয়ে খাবার রেখে হাত ধুয়ে এলো। মাইশা তখন বিছানায় পা ঝুলিয়ে বসে আছে। আয়ান এগিয়ে এসে বউয়ের মুখে কটা বাদাম পুড়ে দিল। মাইশা ওয়াক করে ফেলে দিতে গিয়েও পারে না। আয়ান নিজের অথর বউয়ের অথর চেপে ধরে রাখে। মাইশা আয়ানের পিঠে কিল ঘুষি দিয়েও কোনো কিছু করতে না পেরে মুখের খাবার গিলে নেয়। দেখলে চেষ্টা করলে অবশ্যই খেতে পারবে। তুমি বমি করার ভয়ে খাবার খেতে চাও না? কথাটা শেষ করে পরপরই আবার বলে উঠল, শুধু শুধু আমার মেয়েকে না খাইয়ে রাখো। মোটেও আপনার মেয়ে হবে না, আমার ছেলে হবে। মাইশা নাক মুখ কুঁচকে বলে উঠল। আয়ান হেসে দিয়ে বলল, আল্লাহ যা দেয় তাই আলহামদুলিল্লাহ। যান, উঠো, ফ্রেশ হয়ে খেতে হবে। সাদনান বউয়ের পাশে বসে ডেকে ওঠে বলল। প্রিয়তা ঘুম ঘুম কণ্ঠে অনুরোধ স্বরে বলল, প্লিজ না, আমার ঘুম পাচ্ছে, আপনি খেয়ে শুয়ে পড়ুন। একদম না, উঠো, খেতে হবে। প্রিয়তার কোনো কথা শুনল না সাদনান। কোলে তুলে ওয়াশরুমে নিয়ে ফ্রেশ করিয়ে রুমে নিয়ে এলো। প্রিয়তা পানির ছোঁয়া পেতেই ঘুম সব উড়ে গেল, তবে রেশটা এখনো কাটেনি। ঝিম মেরে বসে থাকে। সাদনান সেন্টার টেবিলের উপর প্লেট দিয়ে ঢেকে রাখা
খাবার প্লেট হাতে নিয়ে বউয়ের পাশে বসলো। প্রিয়তার মুখে খাবার দিতেই প্রিয়তা চুপচাপ খেয়ে নিল। সারাদিন অনেক ধকল গিয়েছে, খাবার ঠিকঠাক মতো খেতে পারেনি। অনুষ্ঠান শেষ হয়েছে কতক্ষণ আগে, শরীর আর খাবার খাওয়ার জন্যে সায় দিচ্ছিল না, তাই তো রুমে এসে শুয়ে পড়েছিল। সাধনান রুমে ছিল না, রুমে এসেই ডাকাডাকি শুরু করে দেয়। আর নিজে ফ্রেশ হয়ে এসে খাবার নিয়ে রুমে এসেও যখন প্রিয়তাকে শুয়ে থাকতে দেখে খাবার রেখে নিজে ফ্রেশ করিয়ে নিয়ে এলো। পেটে ক্ষুধা থাকায় বেশ অনেকটা খাবার খেলো প্রিয়তা। সাধনার নিজেও একই প্লেটে খেয়ে নিল। এটো প্লেট রেখে হাত ধুয়ে লাইট অফ করে বিছানায় বউয়ের পাশে শোয়া মাত্র প্রিয়তা সাধনানের লাল রঙের টি শার্টের বোতাম একটা একটা করে দুটো বোতাম খোলা মাত্রই সাধনান প্রিয়তাকে বুকের উপর থেকে নিজের নিচে ফেলে দিল। ঘাড়ে মুখ গুজে গলায় কামড় বসালো। প্রিয়তা আর্তনাদ করতেই সাধনান সরে গেল প্রিয়তার উপর থেকে। প্রিয়তা ফের টেনে ধরে সাধনানকে। সাধনান ভ্রু কুচকালো, কিছুটা গম্ভীর কণ্ঠে বলে উঠল, এতক্ষণ ঘুমিয়ে যাচ্ছিলে, এখন আবার আদর চাই? প্রিয়তা জবাব দিল না। কাছুমাছু ভঙ্গিতে সাধনানের বুকে মুখ লুকালো। সাধনান শব্দ করে হেসে বউকে শক্ত করে ধরে আলিঙ্গন করে। প্রিয়তা ড্যাব ড্যাব করে সাধনানের দিকে তাকিয়ে আছে। সাধনান ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে। রোজকার শুভ্র পাঞ্জাবি ছেড়ে আজ কালো একটা পাঞ্জাবি পরেছে। হাতে দামি একটা ঘড়ি চিকচিক করছে। চাপ দাড়ি ভর্তি গাল, টান টান ভ্রুচোরা, ছোট ছোট চোখ, সরু নাক, অল্প সিগারেটে পোড়া অধর, মাথায় ঘন কালো চুল। উফ, এত কেন কিউট মানুষটা। প্রিয়তার বুকের ভেতর জ্বালা ধরে, মনে মনে হিংসে হয়। এখন এই সুদর্শন পুরুষ বিয়ের অনুষ্ঠানে গেলেই তো সব মেয়ে হাঁ করে তাকিয়ে থাকবে। প্রিয়তা কি করে সহ্য করবে সেসব? মন ক্ষুণ্ণ হয়, বুক ভারী হয়ে আসে, কষ্ট লাগে, চোখ চিকচিক করে, অথর কাঁপে। তবে নিজেকে সামলে নেয়। মন খারাপ করে তাকিয়ে থাকে নিজের ব্যক্তিগত পুরুষের সুন্দর অবয়বের দিকে। লম্বাটে বলিষ্ঠ সুপুরুষটা নিজেকে সম্পূর্ণ পরিপাটি করে, কিন্তু পাঞ্জাবির বোতাম খোলা, যার ফলস্বরূপ বুকের ঘন কালো কিছু লোম উকি ঝুঁকি মারছে। প্রিয়তার কয়েক সেকেন্ডের জন্য শ্বাস প্রশ্বাস অস্বাভাবিক হয়, ফের নিজেকে সামলে নেয়। সাধনান চুল নিজের হাতের সাহায্যে ঠিক করে এগিয়ে আসে। বউয়ের ঠিক বরাবর দাঁড়িয়ে বউয়ের মতিগতি বোঝার চেষ্টা করে, সফলও হয়। বউ তারই দিকে তাকিয়ে, মেয়েটার হুঁশ কি আছে? সাধনান বউকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মনে মনে হাসলো, তবে মুখ গম্ভীর আর থমথমে কণ্ঠে বলে উঠল, আমাকে দেখা শেষ? প্রিয়তা নড়ে চড়ে বসলো। অসভ্য লোক, এভাবে কেউ জিজ্ঞেস করে? সবাইকে নিজের মতো নির্লজ্জ ভাবে? আমি মোটেও আপনাকে দেখছিলাম না, প্রিয়তা আমতা আমতা করে জানায়। সাধনান ভ্রু কুচকায়, চোখ বন্ধ করে শ্বাস টানে, দুই হাত এগিয়ে প্রিয়তার বাহু খাবলে ধরে। প্রিয়তা চমকায়, দুই হাতে সাধনানের বুক ঠেকিয়ে নিজেকে সামলে নেয়। ধীর গতিতে নিজের হাত এগিয়ে আস্তে ধীরে সাধনানের পাঞ্জাবির বোতাম লাগিয়ে দেয়। প্রিয়তা নিজেও রেডি হয়ে গিয়েছে অনেক আগে, তাই অনুমতি চেয়ে জিজ্ঞেস করলো, এবার যাই? সাধনান ছেড়ে দেয় বউকে। ড্রেসিং টেবিলের উপর রাখা বেলি ফুলের মালাটা হাতে তুলে নেয়। বউয়ের পেছনে দাঁড়িয়ে সেটা চুলে খোপায় পরিয়ে শাড়ির আঁচল তুলে ঘোমটা টেনে দিয়ে দুই হাত গালে রাখে। প্রিয়তা চোখ বন্ধ করে রাখে। সাধনান বউয়ের ললাটে ওষ্ঠ ছুঁয়ে দিয়ে মোলায়েম কণ্ঠে বলল, জান, বাহিরের দিকে একদম যাবা না, ভাবির সাথে সাথে থাকবে। কিছু প্রয়োজন হলে মা ছোট মাকে জানাবে, শরীর খারাপ লাগলে রুমে চলে আসবা। সাধনানের কথায় প্রিয়তা চোখ ছোট্ট ছোট্ট করে বলে উঠল, আগে যাই, তাছাড়া আমি বাচ্চা না, আমার ভীষণ ক্ষুধা পাচ্ছে, যাই। যাও, আর হ্যাঁ, আমি ডাকার সাথে সাথে আমার সামনে দেখতে চাই। কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে প্রিয়তা মাথা নেড়ে সাই জানিয়ে রুম হতে বেরিয়ে গেল। সাধনান তপ্তশ্বাস ছাড়ে, অতপর পেছন পেছন নিজেও বেরিয়ে আসে। বিয়েবাড়ির চারদিকে মানুষ কিচকিচ করছে। বর উপস্থিত হয়েছে, এসেছে আধা ঘন্টা হবে। আগে বিয়ে পড়ানো হবে, তারপর খাওয়া দাওয়া। সাধনান যেখানে বসে আছে সেখানে কিছু সাংবাদিক রয়েছে। মন্ত্রীর ফুফাতো বোনের বিয়ে, কেন তার বাড়ি থেকে
হচ্ছে এমন অহরহ প্রশ্ন আর কৌতূহল মানুষজনের মুখে মুখে। তবে এ তো কারোর কোনো প্রতিক্রিয়া নেই। সাদনান আয়েশি ভঙ্গিতে বসে আছে, সাথে রয়েছে আরও কিছু সুনামধন্য ব্যক্তি। অদূরে দাঁড়িয়ে আছে কিছু মেয়ে, তাদের মধ্যে কিছু মেয়ে সব মধ্যবয়সী লোকের মধ্যে সুদর্শন পুরুষকে চোখের সাহায্যে আহার করছে। প্রিয়তা দোতলায় দাঁড়িয়ে সেদিকে তাকিয়ে থাকে। সাদনান অবশ্য একবার উপরের দিকে তাকিয়ে শান্ত দৃষ্টি নিক্ষেপ করছে। এতে প্রিয়তা বরাবর কেঁপে উঠলেও এবার কোনো প্রতিক্রিয়া তার মাঝে দেখা যায়নি। বিয়ে পড়ানো শেষে খাবার খাওয়ার পর কনে বিদায়ের পালা এলো। বিদায় মানে বিষাদ। রিধির বিদায় হতে হতে সন্ধ্যা গড়িয়ে যায়। আস্তে আস্তে কোলাহলপূর্ণ থেকে একদম পানির ন্যায় শান্ত হয়ে পড়ে পুরো মির্জা বাড়ি। শুধু সিকিউরিটি আর কাছের লোক বাদে আর কোনো বাড়ির সদস্যকে নজরে আসে না। আম্বিয়া মির্জা বেশ অনেকটাই কেঁদেছেন, যার ফলস্বরূপ উনি অসুস্থ হয়ে পড়েছেন। সবাই হয়তো ওনার কাছে বসে। মির্জা বাড়ি যতটা কোলাহলপূর্ণ ছিল তার ঠিক বিপরীতে দেওয়ান ভিলা। কোনো মানুষ নেই, শুধু কাজের লোক আর সিকিউরিটি ছাড়া। রিধিকে একজন কাজের লোক ওয়াজিদের রুমে দিয়ে গেল। ওয়াজিদ রুমে বসেছিল। কয়েকজন প্রতিবেশী নিচে এতক্ষণ রিধিকে দেখতে এসেছিল, নয়তো ওয়াজিদ সাথে করে বউকে নিয়ে আসতো। মা নেই, বোন নেই, কোনো নিকটবর্তী আত্মীয় নেই, তাই কোনো ফর্মালিটি করার প্রয়োজন পড়ে না। ওয়াজিদ সোফায় বসেছিল। রিধিকে রুমে প্রবেশ করতে দেখে পাশে থাকা একটা শপিং ব্যাগ হাতে এগিয়ে এলো। সেটা রিধির হাতে দিয়ে বলে উঠল, যাও ফ্রেশ হয়ে এসো, অনেকটা দখল গিয়েছে এই 2 দিনে। রিধির চোখে মুখে ক্লান্তির ছাপ থাকলে মুখে রয়েছে মুষ্টি একটা হাসি। প্রাপ্তি, পূর্ণতার, ভালোবাসার মানুষটাকে সারা জীবনের জন্যে নিজের হালালভাবে পাওয়ার। ওয়াজিদ মুগ্ধ। বরাবরই সে রিধিকে দেখে মুগ্ধ হয়, তবে তৃষ্ণা মেটে না। ক্লান্তির সমাপ্তি ঘটলেও বুকের ভিতর মরুভূমির ন্যায় খা খা করতে থাকে। বুকের তৃষ্ণা এই রমণীকে মরার আগ পর্যন্ত হয়তো দেখার তৃষ্ণা মিটবে না। যাও দ্রুতম, অপেক্ষা করছি। ওয়াজিদ মৃদু কণ্ঠে জানালো। রিধি মাথা নেড়ে ওয়াশরুমে চলে গেল। বিছানা রং বেরঙের ফুল দিয়ে সাজিয়েছে ওয়াজিদের কিছু বন্ধু। এর জন্যে অবশ্য হারামি বন্ধু মহল মোটা অঙ্কের একটা টাকার অংশ নিয়েছে। ওয়াজিদ তাকিয়ে রইল। রিধির ফুলে অ্যালার্জি রয়েছে, যদিও রিধি ফুল অনেক পছন্দ করে, কিন্তু ওয়াজিদ চাইছে না আজ এমন একটা দিনে রিধির কোনো রকম সমস্যার মধ্যে পড়ে। ঝটপট ফুলের সাথে বিছানার চাদর সহ তুলে বিনে রেখে দিল। অতপর ছাদের সাথে বিছানায় লম্বা লম্বা করে টাঙানো ফুলগুলো খুলে সব বিনে রাখে। রিধি ওয়াশরুম হতে ফ্রেশ হয়ে এসে ওয়াজিদকে এসব করতে দেখে বিস্ময় নিয়ে জিজ্ঞেস করলো, আপনি সব ফুল কেন তুলে নিয়েছেন? আল্লাহ! তোমার অ্যালার্জি আছে? ওয়াজিদের শান্ত কণ্ঠ। রিধি শাড়ি আর দোপাট্টা হাতে নিয়ে এগিয়ে এলো। বিছানায় ফেলে মুখে হাত দিয়ে আগের ন্যায় কণ্ঠে বলল, আপনি অ্যালার্জির জন্য? ফুল ছাড়া বাসর হয় না, নাকি ভালোবাসা কমতি হয়? ওয়াজিদের থমথমে কণ্ঠ শুনে রিধি নিজেও থমথমে খেলো। কিছু বলার জন্যে মুখ খুলবে তার আগেই ওয়াজিদ বলল, এসব খাবার খেয়ে নিবি, ঠান্ডা হয়ে যাচ্ছে। ওয়াজিদ গিয়ে সোফায় বসে পড়ে। রিধির খাবারের দিকে তাকিয়ে পরিবারের কথা মনে পড়ে গেল, বিশেষ করে নিজের ভাইয়ের কথা। মন খারাপ হয়, তবে পেটে ক্ষুধা থাকায় কিছু বলে না। সেই দুপুরে বড় মামি কয়েক লোকমা খাবার খাইয়ে দিয়েছিল, তখন রিধি খেতে পারেনি, তাই আর কথা না বাড়িয়ে ওয়াজিদের পাশে বসে। ওয়াজিদ খাবার মেখে রিধিকে খাইয়ে দেয়, সাথে নিজেও খেয়ে নেয়। খাওয়া শেষ ঠিক তক্ষুনি ওয়াজিদের ফোন বেজে ওঠে। রাহান কল করেছে। ওয়াজিদ ভালো মন্দ জিজ্ঞেস করে রিধির কাছে দিয়ে দেয়। রিধি অনেক সময় নিয়ে সবার সাথে কথা বলে ব্যালকনি হতে রুমে এলো। ওয়াজিদ তখন ল্যাপটপ নিয়ে বসে আছে। রিধি এগিয়ে গিয়ে পাশে বসলো। ওয়াজিদ মৃদু হেসে জিজ্ঞেস করলো, কথা শেষ? রিধি ঘাড় নাড়ে। ওয়াজিদ আবার বলল, লাইট অফ করে শুয়ে পড়ো, সারাদিন অনেক দখল গিয়েছি। ঘুমিয়ে পড়বো?
রিধির সাথে সাথে বলে উঠল। ওয়াজিদ ভ্রুকুচকে তাকায়। রিধি থমথমে খায়। কথার ভাঁজে বেফাস কথা মুখ ফসকে চলে এসেছে। বুঝতে পেরে মনে মনে চিহুপ্পা কাটে, তবে মুখে জোর করে হাসি টেনে আমতা আমতা করে বলল, না মানে সারাদিন অনেক ধকল গিয়েছে, যাই ঘুমিয়ে পড়ি। বাট আফসোস শোনা, সেটা এখন হচ্ছে না। ওয়াজিদ ল্যাপটপ পাশের টেবিলের উপর রেখে রিধিকে টেনে 2 হাত রিধির কোমর পেঁচিয়ে বলে ওঠে। রিধি চমকায়, বিস্ফোরিত নয়নে তাকায় ওয়াজিদের মুখের দিকে। এক অদ্ভুত নেশা চোখে লেগে আছে। রিধির সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নেয়। ওয়াজিদ বাঁ হাতে বেডের সাইডে থাকা সুইচ টিপে লাইট অফ করে রিধির গলায় মুখ গুজে দিল। রিধি কেঁপে উঠল। শক্ত করে ওয়াজিদের চুল খামছে ধরতেই ওয়াজিদ নেশাতুর কণ্ঠে বলে উঠল, এত ফাস্ট, ধীরে যান। আমি ফাস্ট হলে তুমি আমাকে সামলাতে পারবে তো?